তুমি জানো যে আমার টিমের বাকিরা তোমাকে দেখতে অনেক দিন ধরে আগ্রহী ছিল, সেটা কারণটা জানো তুমি? কারণ একটা যেটা বলেছো যে আপনার সামনে না না, মানে কারণটা হলো যে এত মিষ্টি করে আমি নাকি খুব কম জনের সাথে কথা বলি। তার তো একটা বড় কারণ আছে, লম্বা কারণ আছে, লম্বা ব্যাকগ্রাউন্ড। দুটো জিনিস হয়, সেটা হচ্ছে যে যখন তুমি কখনো ছবি কারোর সাথে বসে এডিট করবো, তখন হয় তোমার মারামারি হবে তার সাথে, অথবা তোমার অদ্ভুত ধরনের একটা বন্ধুত্ব করবো। কারণ তুমি জানো যে তুমি কি শুট করে এনেছো, এবং যে এডিটর সে আসলে ডাক্তারের মতো, সে জানে যে আসলে রোগীর কি সমস্যা আছে এবং সেটাকে কি করে তাকে ফিট অ্যান্ড ফাইন করা। তখন ওইটা হয়। এবার তোমার যদি এডিটর মনে করে যে না আমি আমার ইয়েটা বেশি করে দেখাবো, আমার কৌশল বা আমার কলা, আমার জানাটা আমি বেশি করে জানাতে চাই, তখন কিন্তু একটা ক্ল্যাশ অফ ইগো হতে পারে। আর যদি বিষয়টা সেটা না হয়, যদি এটা হয় যে কি করে দুজনে মিলে আমরা প্রজেক্টটাকে ভালো করবো, তখন অনেক ক্ল্যাশটা হবে। তখন হয় যে এডিটর ডিরেক্টর একটা অদ্ভুত বন্ধুত্ব হয়, একটা অদ্ভুত আস্থার সম্পর্ক হয়, এবং সেটা একটা মানে আমি অন্তত এইভাবে দেখি যেটা একটা খুব সাংস্কৃতিক দাম্পত্যের মধ্যে চলে যায়। তখন তুমি ভাবতেই পারবে না যে আমি একে ছাড়া কিছু করতে পারবো। বা এডিটারের ক্ষেত্রে এই হয় যে আমি তো জানি ও কি কি ধরনের শুটটা করতে পারে এবং এটাকে কি করে আমি আরো এক্সিলেন্ট জায়গায় নিয়ে যেতে পারি, তখন ওই বন্ধুত্বটা তৈরি, বন্ডটা তৈরি। না, আমরা যা যা বিষয় নিয়ে কথা বলি আর কি সিনেমা ছাড়াও, আর আমার মনে হয় এক্স্যাক্টলি সেটা হওয়াটা খুব জরুরি। তার কারণ আমরা সবসময় শুধু সিনেমা নিয়ে কথা বলবো, তোমার নয়, সিনেমা তো জীবনের বাইরে না। তোমার এই যে একটা ক্যারিয়ার, যে ক্যারিয়ারে বেসিক্যালি তোমার ক্যারিয়ার অনেকগুলো ভাগ বা একশো মানে ব্রাঞ্চ আউট করেছে বলা যায়। আমার মনে হয় এরকম করে ভাগ না বলাই ভালো। মানে তুমি এডিটর, ইউ আর ডিরেক্টর, মোস্ট ইম্পর্টেন্টলি তুমি প্রডিউসার হিসেবে কাজ করছো অনেকদিন, আমি ওই পার্টটাতে আসছি। এবং তারপরে তুমি এখন পড়াচ্ছ। না, আমি এখন কি পড়াচ্ছি না, আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এসএলএফটি এর আমি ইনকিউবেশন ডিপার্টমেন্ট। হোয়াট ইজ ইনকিউবেশন? ইনকিউবেশন বললে যে মনে হয় সেটা হচ্ছে যে ওই মুরগির ডিমে তা দেওয়ার মতো করে, এটাও তাই অলমোস্ট। তো এখন আসলে আমাদের সময় আমরা যেটা করতাম যে পাস আউট যখন করতাম একটা ইনস্টিটিউট থেকে বেরিয়ে আমরা বিভিন্ন সিনিয়রদেরকে বা পরিচিত বা অপরিচিত লোকজনকে অ্যাপ্রোচ করতাম যে আমাদেরকে একটা কাজ দিন বা অ্যাসিস্ট করতে চাই বা এবার এটা না অনেক পুরোনো একটা মডেল। মানে এখন অন্তত যে কোনো একজন স্টুডেন্ট বেরিয়ে বলতেই পারে যে আমি প্রথমেই একটা কোম্পানি সেট আপ করতে চাই এবং আমি এই মুহূর্তে কন্টেন্টের এই জায়গায় রয়েছে গ্যাপ অ্যান্ড আই ওয়ান্ট টু ফিল দ্যাট গ্যাপ অ্যাজ আ এন্টারপ্রেনার। তো আমার কাজ হচ্ছে যে তারা যে আইডিয়াগুলো নিয়ে আসবে সেইগুলোকে কিভাবে আসলে আমরা মানে ফাইনালি আমরা আনতে পারি অ্যাজ প্রোডাক্ট বা যেভাবে ওরা আনতে চাইছে বাজারজাত করা যাবে। তো সেইটা প্লাস যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি অন্তত যেটা দেখেছি আমার নিজের ইয়েতে, সেটা হচ্ছে ফিল্ম ইনস্টিটিউট আর মার্কেট, এই দুটো বা ইন্ডাস্ট্রি, এই দুটোর মধ্যে একটা বড় গ্যাপ আছে। আমার কাজ হচ্ছে এই দুটো গ্যাপ কি করে কমিয়ে আনা যায়। তো এইটা হচ্ছে মোরাললেস ধরো ইনকিউবেশনের কনসেপ্ট। এটা দুর্দান্ত একটা কনসেপ্ট। চেষ্টা করছি যে সেখান থেকে, এবং এখন আসলে ধরো ফিল্ম ইনস্টিটিউট থেকে বেরিয়ে একজনের শুধুমাত্র সিনেমা বানাবো বা ফিল্ম বানাবো, এখন তো হাজার একটা জায়গা। মানে আমি বলছি যে এই মুহূর্তে যদি কন্টেন্ট ইন্ডাস্ট্রি বা ফিল্মের বা ওটিটির জায়গায় যদি একটু ক্রাঞ্চ এসে থাকে, আরেকটা ইন্ডাস্ট্রি এত মানে তারা এগোচ্ছে এত তাড়াতাড়ি, যেটা আমরা খেয়াল করছি গেম ইন্ডাস্ট্রি। তুমি জিজ্ঞেস করতে পারো যে গেম ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইনস্টিটিউট স্টুডেন্টদের কি কাজ। আমি বলবো যে আমরা ছোটবেলায় যখন ম্যাক্স পেইন খেলেছি, সেই ম্যাক্স পেইন কিন্তু পরে সিনেমা হয়েছে। এখন যে ওটিটিটা সবচেয়ে বেশি পপুলার, লাস্ট অফ আস বলে, এটাও কিন্তু একটা গেম থেকে আসে, জম্বি গেম থেকে আসে। সো এখন ফিল্ম ইনস্টিটিউটের ছেলেরা তারা কিন্তু প্রথমত আইডিয়া থেকে, তারা যে জায়গা থেকে আসতে পারে আইডিয়া, সেগুলো হচ্ছে স্টোরি বোর্ডিং বা তার লুক অ্যান্ড ফিল কি হবে সেখানে। একজন সিনেমাটোগ্রাফি স্টুডেন্ট আসলে ইন্টার কালার থেকে ক্যারেক্টারাইজেশন থেকে সবকিছু সে একটা নিতে পারে, সাউন্ড এডিটিং সবকিছু আসলে তারা সব জায়গা থেকে কিন্তু গেম ইন্ডাস্ট্রিতে সম্মিলিত করতে পারে, একটা অন্য ধরনের অ্যাপ্রোচ আনতে পারে।
অনেক বেশি সিনেমাটিক গেমসগুলো দেখি। তুমি দেখবে এখন আমরা জেনারেলি যে কেউ বসে সারাক্ষণ গেম খেলছি, বা আজকাল বাচ্চাদের মধ্যে যেরকম পাবজি প্রচুর গোলাগুলি চলছে, তো বেসিক্যালি এটা সিনেমার মতোই গল্প। এইটাতে সিনেমার স্টুডেন্টরা সবচেয়ে বেশি আমার মনে হয় যে কন্ট্রিবিউট করতে পারে। আমার এগুলো কনসেপ্টে দুর্দান্ত লাগছে, কারণ এই গ্যাপটা তো দীর্ঘদিন ধরে রয়েছে এবং এই গ্যাপ নিয়ে তোমার আমার বহুবার কথাও হয়েছে। কারণ খুব স্বাভাবিক, যিনি ছবিটা বানাচ্ছেন বা ছবিটা তৈরি করার জন্য কিছু কন্ট্রিবিউট করছেন, তিনি জানেন না কি করে বেচতে হবে, বা তিনি জানেন না যে কিভাবে পৌঁছে দিতে হবে দর্শকের কাছে, তা জানা কথাও নয়। The other people as well, the connection was very very important. ছবি তুমি দীর্ঘ সময় প্রডিউসার হিসেবে কাজ করছো। প্রডিউসার মধ্যে আমরা যে জিনিসটা বুঝি, আমাদের একটা অদ্ভুত বাজারি ধারণা আছে, সেই যে টাকাটা প্রোভাইড করে, নট দ্যাট একটা। তো এই জায়গাটাকে একটুখানি ক্ল্যারিফাই করো যে সে কি আসলে। প্রডিউসারের কাজই হচ্ছে যে সে সিনেমার ব্যবসা করছে, কাকে দিয়ে বানাবে, কি ধরনের গল্প করবে, মার্কেট কি চাইছে এবং সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, সেটাকে কোন জায়গায় নিয়ে যাবে, এই পুরো। এবার ধরো এইখানে আবার দু তিনটে বিষয় আছে। একজন যেহেতু যে টাকা ইনভেস্ট করছে সে মেইন প্রডিউসার, অবভিয়াসলি এটা একটা বড় ফাইন্যান্সের। কারণ ফাইন্যান্সের শব্দটা এখানে এই কারণে এসছে, কারণ অনেক ফাইন্যান্সার আছে যে এই বিষয়গুলোর মধ্যে ঢুকবে না, মানে এত ব্যবসার এটা ঢুকবে না, সে শুধু টাকা দেবে এবং তাকে বলা হবে যে এতদিন পরে তোমার টাকা এত টাকা, তুমি 100 টাকা দিচ্ছ, তোমাকে 150 টাকা ফেরত দেবো, 125 টাকা ফেরত দেবো। সে সেটুকুতেই, এই লোকটা হচ্ছে ফাইন্যান্সিং, ঠিক আছে? সে কোনো রিস্কে যাচ্ছে, সে একদম মার্কেটে টাকা খাটানোর মতো করে সিনেমা শিল্পে টাকা খাটানো, সে ফাইন্যান্সিয়াল। আর প্রডিউসার আসলে সেই লোকটা যে হচ্ছে পুরো এন্টায়ার দায়টা ঘাড়ে বসছে। এখন এখানেও তুমি এখন অনেক এগুলোকে আবার ক্লাসিফিকেশন হচ্ছে, কেউ ক্রিয়েটিভ প্রডিউসার। সো ক্রিয়েটিভ প্রডিউসার মানে আছে আমি ব্যবসার বিপণনের জায়গাটা দেখছি, ডিস্ট্রিবিউশনটা দেখছি, তুই ক্রিয়েটিভ সাইডটা সামলাও। কিন্তু সামলাও মানে এর কিন্তু দায়িত্ব হচ্ছে ক্রিয়েটিভটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তার সেই আন্দাজ জ্ঞানটা থাকতে হবে যে না, এটা একটা আমি 2.5 ঘন্টা ছবি করেছি, যদি 2.5 ঘন্টাটা হয়তো এই মুহূর্তে দর্শক নেবে না, আমাকে কেটে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট রাখতে হচ্ছে বা 2 ঘন্টা করতে হচ্ছে। অথবা তার সেই কনফিডেন্সটা থাকবে যে এই 2.5 ঘন্টাই লোকে বসে দেখবে এবং এক বিন্দু উঠতে পারবে। শুধু তুমি প্রডিউসারের রোলটা পালন করছো দুটো দেশেই বলা যায়, মানে কলকাতায়, মানে ভারতবর্ষে এবং ওপার বাংলায়। তো এই দুটো দেশের কন্টেন্টের মধ্যে কি ডিফারেন্স আছে বলে মনে হয়? দেখো ভাষার জায়গাটাতে তো আমরা এক, কিন্তু আমি যতটা দেশটাকে দেখেছি, যতটুকু দেখেছি বলা ভালো, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, মানে দেখো ভাষার জায়গা থেকে প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমরা তো মূলত যা চারপাশে সিনেমা সিরিয়াল যাই দেখি না কেন, মানে আমাদের যা কন্টেন্ট আমরা দেখছি মূলত আমরা দেখি হচ্ছে আমাদের শুদ্ধ বাংলা, প্রমিত বাংলা। সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে ওরা ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা সেটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এবং যদিও সেখানেও একটা ব্যাপার আছে যে অনেকে বলতে ওদের নিয়ে বিজ্ঞাপনও হয়েছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে আপনি দ্বিধা করবেন না, কিন্তু তবুও ওখানে বরিশালের ভাষায় নাটক দেখা যায়, চিরাঙের ভাষায় নাটক দেখা যায়, মানে অন্তত কন্টেন্ট পাওয়া, তো সেই একটা গুরুত্ব রয়েছে। এটা দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে ওদের ওখানে যেটা মানে আমি বলবো যে একটা সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে কোনো ফিল্ম ইনস্টিটিউট নেই। ফলে আমার মনে হয় যে ফিল্ম ইনস্টিটিউটটা আসলে গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ ইনস্টিটিউটটা যদি না যায় এবং সেই কালচারটা যদি তৈরি না হয়, এবং ওখানে শুধুমাত্র সিনেমা দেখা নয়, ফিল্ম ইনস্টিটিউটে অনেক জিনিস, বার্ডিনেস, একসাথে প্রজেক্ট করা, অনেক কিছু জিনিস আছে যেগুলো অনেক হিউম্যান গুণাবলী যেগুলো তৈরি হয় এটাকে উপর। তো সেক্ষেত্রে ওখানে যেটা সমস্যা সেটা হচ্ছে তারা খুব কষ্ট করে নিজেদের মতো করে শেখে একটা ফরম, কিন্তু সেটা হচ্ছে এই গুরুমুখী বিদ্যা, মানে আমার গুরু এরকম ভাবেই কাজ করে তো আমি এরকম ভাবেই করবো, কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কি বা প্রসিজিওর কি বা বিজ্ঞান কি বলে, হ্যাঁ, তো সেইটা লোকজনের মধ্যে কোনো ধারণা নেই। তো সেটা একটা বড় সমস্যা। যদি ওখানে ট্যালেন্ট অবভিয়াসলি যেখানে যত বেশি কষ্ট করে লোকে শিখবে সেখানে ট্যালেন্ট অনেক বেশি চোখেও পড়ে, দেখতেও পাচ্ছি। হ্যাঁ, তো এটা একটা বড় জিনিস। এবার কিন্তু যেটা হয় যে
অনেক জিনিস আসলে মানে কিভাবে এই জিনিসটা করা উচিত আমি তো ভাবতে পারি অনেক কিছু, কিন্তু সেই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য আমাকে কি করতে হবে সেটা আমি জানি না। তো ফলে ওই জায়গাটায় কোথাও একটা প্রবলেম আছে। এবং আমাদের এখানে যেটা হয় যে একটা প্রপার ক্লাসের কথা ভেবেই আমরা কন্টেন্টকে কিন্তু ভাবি, আর তার বাইরে আমাদের কন্টেন্ট হার্ডলি বেরিয়েছে। এটা যদি বলতে হয় তাহলে একটু বিস্তারেই বলি যে এন্টারটেইনমেন্ট তো সবারই লাগে, সেটা যে লোকটা রোজ রিক্সা টানছে, যে মোট বইছে, যে আজকে নির্মাণ শ্রমিক মানে বাড়ি ঘর তৈরি করছে, তারও যেরকম লাগবে, এবং আমার তোমার এবং আরো আপার ক্লাসে যদি যাই আমি অর্থনৈতিকভাবে আপার ক্লাসে, তারও ডিপেন্ড করছে যে আমি এই এন্টারটেইনমেন্টটা কি পাচ্ছি, এটা অ্যাভেলেবিলিটির বিষয়। তো এই পাচ্ছিটা কি, তো পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সেটা কিন্তু অনেকটাই গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে, সে কোনটাকে প্রমোট করছে, যে এইটাকেই তুমি তোমার এন্টারটেইনমেন্ট বা সংস্কৃতি হিসেবে নাও, বা এটাকেই তুমি করো। এই জায়গায় আমাদের দুটো গভর্নমেন্টই ডাহা ফেল, তারা কোনোদিনই সিনেমা বা এই যে এন্টারটেইনমেন্টের এই যে জায়গাটা, বা যাত্রা হোক বা থিয়েটার হোক বা যাই হোক, এটাকে সবার জন্য করে। মানে তুমি দেখবে এর উপরে এই একটা প্রপার শিক্ষিত, মানে শিক্ষিত শব্দটা যদি অনেক মানে হয়, কিন্তু ওই মোটামুটি একটু বই টই পড়া একটা মধ্যবিত্ত ক্লাস, তারাই সারা জীবনই একটা কবজা করে রেখেছে, সেটা থিয়েটার সেখানে তারা তাদের ক্লাসের গল্পটা বলছে, কিন্তু তাহলে বাকি বাইরের ক্লাসটা কি হবে? তুমি যেটা বলছো সেটা হলো যে আমাদের জীবন দেখা বা জীবন দেখার চেষ্টা করা, যে জায়গা থেকে গল্পগুলো বেরোতে পারে, যেটা তুমি অনেকবার আমাকে বলেছো, তুমি আমাকে বহুবার বলেছো যে যেহেতু আমার মফস্বলে থাকার একটা অভিজ্ঞতা রয়েছে, তুমি বহুবার বলেছো যে ফিরে যাও, দেখো, অনেক বেশি গ্রামের ভিতরে দেখার চেষ্টা করো। মানে তুমি, আমার যেটা নিজের মনে হয় যে আমরা যেখান থেকে বড় হয়েছে, আমাদের যে রুট, এই রুটের যে গল্পটা সেটা যদি আমরা বলতে পারি তাহলেই অনেকটা। এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর সারাক্ষণের রিপ্রেজেন্টেশন থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা ভীষণভাবে আরবান গল্পই বলি। হ্যাঁ, কিন্তু অদ্ভুত হবে যে আলোচনা করছি, আমি জানি না, আমরা আবার যখন বানাতেও যাব তখন আবার সেই ট্র্যাকটার মধ্যে গিয়েই পড়ি, যে আমরা তখন আবার সেই মানে শুধু সম্পর্কের জটিলতা এর একটা এবং ওই জিনিসের মধ্যেই ঘোরাফেরা পড়ে যায়। ফ্রেমিং এর জায়গাটাও দেখো ছবি, মানে আসলে কিন্তু ওই একটা ঘর, একটা বাড়ি, আমি ওটাই বলছি, কনস্ট্যান্ট কনভারসেশন। আমরা দুবরাজপুরের ল্যান্ডস্কেপ কিরকম আমরা দেখি, আমাদের ম্যাক্সিমাম ছবি কলকাতা কেন্দ্রিক, তাও কলকাতার টিপিক্যাল কিছু জায়গা, তুমি তার বেশি বেরোতে পারবে না। সেটা হচ্ছে সাউথ ক্যালকাটা, তুমি সাদান এভিনিউতে দাঁড়িয়ে যাচ্ছে, এবং তারপরে হচ্ছে লাল থামওয়ালা বাড়ি উত্তর কলকাতা, এর বাইরে আমি কিন্তু কিছু দেখি। আর বীরভূম বলতে এই শান্তিনিকেতন, বীরভূম বলে তুমি শান্তিনিকেতন, একটু হ্যাঁ, এবং তুমি তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গলের একটা পুরুলিয়াতে, যেহেতু আমাদের বুদ্ধদেব দাশগুপ্ত বেশ কিছু ছবি করেছেন, তো সেখানে ওরকম ওই পিকচারেস কিছু ফ্রেমিং। এর বাইরে জেলা রয়েছে, কোন জেলা বালুরঘাট কিরকম জানতেই পারবে না, তুমি মালদার বর্ডার এরিয়া কিরকম সেটা তুমি জানিই না। দেখ, মালদার বর্ডার অব্দি যেতে হবে কেন? এবং এটা আবুল বাসার, লেখক আবুল বাসার খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন, যে কলকাতায় যে বাঙালি মুসলমান থাকে আর মালদায় যে বর্ডার এরিয়া বাঙালি মুসলমান থাকে বা যে মুসলমান থাকে, তাদের সম্পূর্ণ চেহারাটাই আলাদা। এবার তারা তো আমার এই রাজ্যেরই লোক, তার রিপ্রেজেন্টেশন আমি কোথায় দেখছি? আমি একজন শিখ ক্যারেক্টার তৈরি করলেও আমি দেখবো যে সে একটা বাঙালি লোক, সে একটা ভয়ঙ্কর খারাপ হিন্দি বলে সে শিখ হওয়ার চেষ্টা করে, মুসলিম হলেই তাকে কপালে একটা সে নামাজ পড়ার জন্য দাগ দিয়ে এবং গলায় একটা তাবিজ পরিয়ে করে দেয়। তো অ্যাকচুয়ালি লোকটা কিরকম দেখতে, তার কোনো রিপ্রেজেন্টেশন নেই। আমরা সিরিয়ালে বেশ কিছু আদিবাসী চরিত্রকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, মানে প্রতিটা রাজ্যের, মানে প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার আলাদা আলাদা ডায়ালেক্ট আছে, একটা ভাষার তো আছে। এবং আমাদের একটা মজার জিনিস হচ্ছে, এরকম নয় যে সেই ডায়ালেক্টেরও আবার একটা ফর্ম আছে যেটা খুব টাফ, আবার একটা মোটামুটি আমরা সবাই বুঝি।
সেগুলো করাই যায়, কিন্তু অন্তত ক্যারেক্টার গুলোকে নিয়ে বা এগুলোকে নিয়ে তো একটু রিসার্চের একটা জায়গা থাকে, সেটা হয় না। এবং আমরা কখনোই ওভারঅল এন্টারটেইনমেন্টের কথাটা কিন্তু ভাবছি। আমি তোমাকে বলছি 2005 বা 2004 আমাদের সুনামি জবে হয়েছে, সেই সময় আমি চেন্নাই গেছি, তখন ঠিক সুনামি তখন জাস্ট 2 দিন আগে হয়েছে। এবং আমি দেখেছি মারিনা বিচে তখন লোকজনকে গভর্নমেন্ট থেকে টার্পোলিন দিয়েছে, তারা তার তলায় আছে, এবং তখন মোস্ট প্রবলি আমার যতদূর মনে হচ্ছিল গভর্নমেন্ট থেকে তাদেরকে টেলিভিশন দেওয়া হয়েছে। কারণ ওদের জীবনে, তামিল এবং চেন্নাইয়ের মানুষজনের জীবনে এন্টারটেইনমেন্টের একটা বিরাট ভ্যালু আছে। ওরা একটা বাজেট রাখে মাসের বাজারে, যেখানে আমি সিনেমা দেখি। সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা এইভাবে এন্টারটেইনমেন্টকে দেখিয়ে অভ্যস্ত না। আমরা এখন বলি যে ওরা 300 কোটি টাকা ছবি করছে, 1000 কোটি টাকা কামাচ্ছে, কিন্তু এটা তো ওদের বহুদিনের কালচারের মধ্যে রয়েছে। ওটা তৈরি করে দেওয়া হয়েছে। তুমি যেটা বলছো যে গভর্নমেন্টের কোথাও একটা সক্রিয় ভূমিকা রয়েছে, যে কারণে ওই 4টে রাজ্য এখন যে জায়গায় পৌঁছে গেছে কন্টেন্টের দিক থেকে, মেকিং এর দিক থেকে। আমি তোমাকে বলতে পারি, ধরো তামিল ছবি এবং তেলেগু ছবি বরাবরই খুবই একটা বড় জায়গা আছে। মালায়ালাম ছবি 2010-এ, যে সময় আমাদের এখানেও একটা, ধরো সেই অর্থে আমি বলবো নবজোয়ার এসছে, মুখার্জিরা এসেছিলেন, সেই সময় রাজ চক্রবর্তী, তো সেই সময় কিন্তু সেম মালায়ালি ছবি তো এই নবজোয়ারটা এসেছিল আর কি, দিলীশ প্রধান বা তার আগে পরিণাম ভুলে গেছে, মারা গেছে, তো তার ছবি দিয়ে শুরু হলো। ওরা এটা কন্টিনিউ করতে পারলো এবং অদ্ভুত ধরনের গল্প ওরা নিয়ে আসতে শুরু করলো। আমরা সেটা পারি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি ওটিটি করলাম। এখন আমরা মালায়ালাম ছবির এত ভক্ত হয়ে গেছি। এর একজন বর্ষিয়ান অভিনেতা রাজকুমার, উনি মারা যাওয়ার পরে বা ওই সময় কর্ণাটকের ছবি কিন্তু আসলে খুব ইয়েতে চলে গেছে। এখন কর্ণাটকের ছবি যে জায়গায় পৌঁছচ্ছে, ওদের ছবি কান্তারা, সে ছবিটার 16 কোটি টাকার ছবি, মোর দ্যান 350 crore। আমার যতদূর মনে পড়ছে 2021-22-এ আমি কেরালা ট্যুরিজমের কাজটা করতে গেলাম। তখন আমি কথা বলছি বিভিন্ন লোকাল মানুষজনের সঙ্গে, প্রোডাকশনের লোকজনের সঙ্গে, নর্মাল কনভারসেশন হচ্ছে। আমি সবসময় চেষ্টা করি গাড়ির সামনে বসে বা ড্রাইভারের পাশে সিটটা, আমার ভালো লাগে, আমি দেখতে দেখতে যাচ্ছি, একটা গান চলছে, বেশ ভালো, একটা ভালো গান। আমি জিজ্ঞেস করেছি যে এটা কি সিনেমার গান? সিনেমার নাম, কত সালে তৈরি, কত কোটি টাকা ব্যবসা করেছে, কতটা ইনভেস্টমেন্ট হয়েছিল, সিনেমাতে কারা কারা আছে, তারা অন্য কি কি সিনেমা করেছে। কি হচ্ছে এই একই কথা আমাদের কোনো সারথি কি বলবেন? মানে কি নলেজ! ওইখানে আমার আরেকটা ঘটনা ঘটেছিল। পাহাড়ের শুটিংটা উঁচু পাহাড়ে হচ্ছে, আমি একটু নিচের দিকে একটা পাহাড়ে ব্রেকফাস্ট করছি, প্রোডাকশন বয় সে দাদা আমাকে খাবার দিয়েছেন। তখন বলছি এই যে সিনেমাটোগ্রাফার রয়েছেন ওর কি নাম? আমি তখন নামটা জানি না, আলাপ হয়নি। বললেন আরে উনি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, উনি তো সিনেমা বানিয়েছেন, তারপর উনি তো অনুরাগ কাশ্যপের সমস্ত ছবি করেছেন। আমি তাকালাম, ওর নাম রাজীব রবি। সেটা তো না হয় আমরা নামটা জানি, তুমি ভাবো এইরকম সহজ করে কি কেউ একটা বলে দেবেন শিষ্য রায় সম্পর্কে, ইন্দ্রনীলদার সম্পর্কে বলবেন কি, অভিজ্ঞতা সম্পর্কে? কতখানি ধারণা এবং ভালোবাসা। বুঝতে হবে যে তারা এই টেকনিক্যাল ক্রুদেরকে কতটা গুরুত্ব দিয়ে দেখে। আমাদের এখানে তো যে কোনো ছবি হলে একমাত্র ডিরেক্টর এবং মেইন কাস্ট, এর বাইরে তো কখনো কথাই হয় না। এবং সেখানেও তুমি যদি দেখো যে কিছু ডিরেক্টরকে আমরা সারা জীবন স্টলওয়ার্ডসের জায়গায় রেখেছি, বাকি তুলনামূলক সেই একই স্ট্রেচারের লোকজনকে নিয়ে আমরা কথাই বলি। কিন্তু তখন সিনেমা নিয়ে কজন কথা বলে? ওরা তখন সিনেমা নিয়ে কথাই বলি। তরুণ মজুমদার পালাকাকে কুমারকে হিরো করে ছবি করছেন, রাইট? কোন সময় দাঁড়িয়ে তখন ভাবতেই পারি না আমরা। এবং আমার যতদূর মনে পড়ে যে তরুণ মজুমদার সেই যে সময় ছবি করছেন, সেই সময় উত্তম কুমার হচ্ছেন স্টলওয়ার্ডসের। উত্তম কুমারকে ছাড়া, সুচিত্রা সেনকে ছাড়া তিনি একটার পর একটা ছবি করে গেছেন এবং দর্শক দেখেছে। দর্শক তো দেখেছে। ফুলেশ্বরী বোধহয় বাংলা ছবির ওয়ান অফ দ্য বিগেস্ট হিটের মধ্যে পড়ে।
তো কি করে পসিবল হয় এটা? তারা তো করে, কিন্তু আমরা এদেরকে নিয়ে কতটুকু কথা বলি? ভেবে দেখো সবিক, আড্ডা মানে আজকাল কিন্তু আসলে খাওয়া দাওয়া ছাড়া সে অর্থে সেরকম কিছু নয়। আড্ডাও যে একটা ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেছে অনেকটাই। খুব কম জনের মধ্যেই, মানে খুব কম সংখ্যক বন্ধু বান্ধবদের মধ্যে আসলে আড্ডাটা হয়, যে কারণে আমরা অনেকেই খুব একা জীবন কাটাই। ইটস বেটার যে আমরা সিনেমা দেখি, বই পড়ি। লেটস নট টক ননসেন্স, আই এম সরি টু সে। তার কারণটা হচ্ছে যে আমরা তো আসলে কথা বলে পিএইচডি করাটাই বেশি প্রেফার করি। সেটা আমাদেরকে এক ধরনের সেটা সাময়িক, আবার এই কন্টেন্টের মধ্যে আসলে কোনো কাজে নেই না। মানে আমি ও কি ছবি বানালো, ও কি করলো, এটা বলে আমার কি লাভ হবে? আমাকে তুমি আমি কি করতে পারলাম সেটা যদি আমি নাই করতে পারি তাহলে ভালো লাগবে। হ্যাঁ, সেটা করতে গেলে হাজার একটা সমস্যা আসবে, সেটা রেগুলার। তাতে আমি সফল হতে পারি, আমি ফেলিওর হতে পারি, যায় আসে। কিন্তু আমি চেষ্টা করেছি, এইটুকুটা আমার কাছে আমার স্যাটিসফ্যাকশন। কিন্তু আমি যদি সেই সময়টুকু নষ্ট করি, যে ও এটা করেনি, ও এটা খারাপ ছবি বানিয়েছে, আমি হলে দেখিয়ে দিতাম, দেখাও কে বারণ করেছে, কিন্তু সেই দেখানোর জন্য যে চেষ্টাটুকু, সেটুকুটাও কেউ করছে বলে আমার মনে হচ্ছে না। মানে এইটা আমরা খারাপটা খারাপ বলতে পারি না। আমার সঙ্গে ইদানিংকালে বেশ কিছু ছবি দেখে যেটা মনে হয়েছে সেটা হলো যে অকারণে জোর করে আমরা ভালো করার চেষ্টা করছি। এখানে যদি আমি আমার কোনো ফেলো, যে কোনো ফেলো ফিল্ম মেকার বলো, আর্টিস্ট বলো, যে কোনো ফেলো আর্টিস্ট বলো, তাকে যদি বলি যে শোন না, এই জায়গাটা আমার মনে হলো যে ঠিক লাগলো না, এই জায়গাটা ইমপ্রুভ করা যেত, বা আমাকেও সেটা বললো, এই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা, রেসপেক্ট থাকাটা খুব জরুরি, রাদার দ্যান সেইং সব ভালো। দেখো, রেসপেক্ট মানে আসলে আমি যখনই একটা ছবি বানাবো বা যাই করবো না কেন, যে কাজটা করবো, যেটা আমি দর্শকের জন্য ছেড়ে দিচ্ছি, যে দেখাবো, পার্সোনাল হলে আলাদা বিষয়। তখন যখন আমাকে প্রস্তুত থাকতে হবে যে আমাকে কথা শুনতে হবে, এবং শোনার জন্য আমাকে নিজের মনকে এবং মস্তিষ্ককে রেডি রাখতে হবে। এটা বেসিক। আমি কিন্তু আসলে একটা ছবি এঁকে যদি কোনো ইয়েতে এক্সিবিশনে নিয়ে যাই, তাহলে কিন্তু আমি আসলে দাঁড়িয়ে আছি ওখানে, লোকে আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে এবং বলতে পারবে যে তোমার এটা খুব, তোমার এটা খুব, তোমার এটা খুব। আমাকে রেডি থাকতে হবে জানার জন্য যে আমার এই খুব আছে, এবং সেটা কিন্তু আসলে আমাকে সমৃদ্ধ করবে যে আমি ভালো কাজ করবো নেক্সট টাইম। তো আমি যদি সেই জায়গায় না থাকি, আমি আসলে জোর করে, মানে আমি কোনো কাজকেই একদম খারাপ, এটা জঘন্য, আমি এই শব্দগুলো ব্যবহার করে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব মেধা এবং মনন এবং তার বিভিন্ন কাজ করতে গিয়ে যে চ্যালেঞ্জেস গুলো ফেস করে, তারপরে একটা কাজ গিয়ে দাঁড়ায়। এবার সেখানে হয়তো এটা করলে ভালো হবে, কিন্তু আমি তো জানিও না যে তাকে ওটা করতে গিয়ে কি ফেস করতে হচ্ছে। কিন্তু আমার পয়েন্টটা, আমি যেটা গল্পটা বলার ক্ষেত্রে বা ঘটনাটা দেখে আলটিমেটলি বলতে পারি যে এই জিনিসগুলো আমার ঠিক লাগছিল না, এগুলো হয়তো আর একটু বেটার করা যেতে পারতো, বা এটা করা যেত। ঠিক আছে, গঠনমূলক সমালোচনা যেটা বল, এটা এখন কমে গেছে, সেটা আনডাউটেডলি। এটা আমরা বলতেও চাই না, কারণ সেই কি মনে করবে, এটা এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটাও ঠিক যে সে বা আমরা রেডিও নই, মানে আমি সবসময় নিজেকেই সমালোচনা করি যে আমিও কি রিসেপটিভ, মানে আমি কি নিজে এটা নেওয়ার জন্য তৈরি। এটা ভীষণভাবে একটা ইন্ডিভিজুয়াল ভাবনা চিন্তার জায়গায় চলে গেছে, যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি কখনো ইন্ডিভিজুয়াল একটা জায়গা নয়। এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে এত বড় একটা ইন্ডাস্ট্রি, আমরা যদি ক্রমাগত খারাপ জিনিসগুলোকে ভালো বলতে থাকি, একটা সময় পরে, রাদার এখনই দর্শক কিন্তু বুঝিয়ে দিচ্ছে। দেখো, এখন এমনি সিনেমার যা জায়গা, আমি অন্তত যেটুকু বুঝতে পারছি, সিনেমা ওটিটি সবকিছু আসলে, মানে লং ফর্ম কন্টেন্ট আসলে এখন ফাইট করছে রিলেশন। ঠিক কথা। শর্ট ফর্ম কন্টেন্ট। I was about to ask you, what's the future? So future খুব ইন্টারেস্টিং। ফিউচার হচ্ছে যে কন্টেন্টের জয় করে, কোনো সন্দেহ। এখন কন্টেন্টটা সিনেমা হবে, ওটিটি হবে, শর্ট ফর্ম কন্টেন্টে রিলে চলে যাবে, নো ওয়ান নোস। সারাক্ষণ যে, এবং সমস্ত ক্লাসের লোক এই যে রিলে দেখছে, নিজেরা হাহা করে হাসছে, নিজেরা ইয়ে করছে, কানে ইয়ে গুঁজে আমি দেখছি যে, এবং সেটা কিন্তু এরকম নয় যে শুধু কলকাতা শহর থেকে যে বালুরঘাট, মালদা, যেখানে যাওয়া যাবে, আমি বাংলাদেশে প্রত্যেকে এটার মধ্যে, তার মানে কোথাও তো পাচ্ছে এন্টারটেইনমেন্ট। তুমি কি করছো, মানে ইনকিউবেশনটা তো বুঝলাম এখন তোমার বর্তমান কাজ, বাট দেন হোয়াট ইজ ইউর প্ল্যান? প্ল্যান কিছু না, মানে দেখো, আমি সবসময় নিজেকে তৈরি করি হচ্ছে, ওটা আমি দেখি, আমি খুবই অপার বিষয় নিয়ে দেখি, এবং আমার ভালো লাগে এটা এইভাবে সিনেমা হয়েছে, এবং আমি কমার্শিয়াল আর্ট এই জায়গাগুলোকে খুব একটা আমি পুরোপুরি আলাদা করে রিমার্কও করি না। এবং আমি সেই সাথে কিছু কিছু
সোশ্যাল মিডিয়া কন্টেন্টও দেখি। খুব মজার বিষয় যে সোশ্যাল মিডিয়া যেরকম আমরা ভাবি সোশ্যাল মিডিয়া এত খারাপ ইত্যাদি, সোশ্যাল মিডিয়ায় কিন্তু আবার অল্টারনেটিভলি অন্য ধরনের কাজ হচ্ছে। আমরা কজন কিউরিওসিটি টিভি দেখি, ব্রিলিয়েন্ট বা বিস্ট বলে একটা ইয়ে আছে, এরকম হাজার একটা কাজ হচ্ছে যেমন ইতিহাসের উপর, বাংলাতে ইতিহাসের উপর অনেক ভালো কাজ হচ্ছে, সবাই চেষ্টা করছে। আমার কখনোই এটা হবে না যে একজন নায়িকা সে একটা নাচের ভিডিও দিলে যে পপুলারিটি তিনি পাবেন সেটা আমার একটা যদি খুব ভাবগম্ভীর জিনিস হয় সেটা হবে না। আমার মজা হচ্ছে আমি আমার ইতিহাসের গল্প যদি বলি বা বিজ্ঞানের গল্প যদি বলি সেটা আমি কি করে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারবো, তার দেখে মনে হবে জানি আমি কিন্তু কখনো ভাবিনি এরকম ছিল। এইটা করতে যদি পারি আমার সেইটার দিকে নজর। আমি লোকের সাথে কমিউনিকেট করতে পছন্দ করি, সেটা মুখে কথা বলে হতে পারে, আবার আমি আমার কাজ দিয়ে হতে পারে যে আমি দেখো এরকম নেই। আমি এটা আশা করবো যে আমরা যদি এরকম কোনো কাজ করতে পারি যেখানে একজন যে বাড়ি বানাচ্ছে সে লোকটা যখন ছায়ায় জিরোচ্ছে একটু জল খেতে খেতে বা খাবার খেতে সে আমার কন্টেন্টটা দেখছে, তাহলে বুঝবো যে আমি হিট করে বলছি। তবে একটা সময় আমরা যখন শুধু শোজ করেছি তখন তো করেছি, মাঝখানে একটা সময় নন ফিকশন ছিল না, সো উই আর কামিং ব্যাক ইন আ ডিফারেন্ট ওয়ে অলটুগেদার। আমি সত্যি এই তুমি যখন বললে এই সাউন্ড ডিভাইসের কথা, এরকম ডিভাইস তো ইউজ করিনি আমি যখন কাজ শুরু করেছি, বা মূলত যে কাজটা আমার পরিচিতি দিয়েছে সেটআপটাই আলাদা ছিল, কিন্তু কাজটা তো করছি। সো বেসিক্যালি কন্টেন্টটা ক্রিয়েট করার নিয়ে কথা, মানে whether I'm being able to reach বলছি যে এখন কিন্তু জিনিসগুলো অনেক বেশি ডেমোক্রেটিক হয়ে গেছে। এখন তোমার সাথে আছে, তুমি একটা লেভেল আছে, তোমার কাছে একটা ক্যামেরা আছে বা ফোন আছে, এখন মোটামুটি একটা খুব বেসিক লেভেলের ফোন ক্যামেরাতেই দুর্দান্ত ছবি পাওয়া যায়। ইউ ডু ইয়োর থিং, ডাজন্ট ম্যাটার কে কি বললো, ওটা করলেই তুমি হিট হলে, এটা করলে তুমি ফ্লপ করলে, এটা করলে আমি সংস্কৃতি মনা হলাম, ওটাতে করলে আমি হলাম না, কিছু ম্যাটার করে না। নিজের কাজটা করে যেতে হবে, আমি আমার গল্পটা বলতে চাই। কাগজ খুলে গিফটটা না গিফটের খুলে দেখতে পারো কি আছে। আর এটা তো সহজ পাঠের, এবার এটা তমালদা বলে এক শিল্পী আছেন, তার একটা ছোট্ট হোমগ্রোন ব্যান্ড কাগজ ফুল, তমালদা আমাদের অতিথিদের গিফট দিচ্ছে। আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো বলো তো কেমন লাগলো তোমার? আমার তো কথা বলতে ভালোই লাগে, যেকোনো ধরনের মানুষের সাথে বাংলাদেশে থাকাকালীন আমার রেগুলার যেটা ছিল যে যাতায়াতে অফিসে থেকে বাড়ি, আমি সবসময় ড্রাইভার উবারের সাথে তাদের সাথে গল্প করি। তাদের থেকে আসলে আমি অনেক বেশি সমাজকে, অনেক বেশি দেশকে জানতে পারি, চিনতে পারি, একজন এক রকমের ভালো। আলটিমেটলি না, তুমি ধরো যে দল ধর্ম মত যা হোক না কেন, দিনের শেষে তুমি আসলে মানুষ হয়ে যাবে। তুমি যখন বিপদে পড়ো, এবং আমি দেখেছি এমন একটা জায়গায় কাজ করলে তার মানবিকতা গুলো অনেক বেরিয়ে আসে। থ্যাংক ইউ। Thank you so much.